প্রধান সমন্বয়কারী প্রকৌশলী নাইম বিন সুলতানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রথমেই আমি একটু অনুমতি নিয়ে মাস্কটা খুলে ফেলতে চাই, একটু সাফোকেশন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার কয়েকজন মানুষকে একটু ধন্যবাদ জানানো দরকার শুরুতেই, আমার কথা বলা শুরু করার আগে, আজকে মেইন টপিকে যাওয়ার আগে। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই মহান আল্লাহ তাআলাকে। এরপরেই আজকের এই যে প্রোগ্রামের প্রধান যে উদ্যোক্তা, আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মিউজিয়াম এর যে মহাপরিচালক মনি চৌধুরী স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আর এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত যারা তোমরা আছো, যারা আমাদের কথা শুনতে আসছো, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তোমরা যারা এসেছো, সবাইকে আমি একটু ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শুরু করতে চাই। আমাদের মহাপরিচালক স্যার একটা খুব সুন্দর একটা টপিক আমাদেরকে দিয়েছেন আজকে আলোচনা সভার জন্য, সেটা হচ্ছে সাস্টেনেবল এনার্জি এবং এর জন্য যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ব্যবহার সেটা নিয়ে। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলা শুরু করব। তার আগে আমি আরেকবার নিজের পরিচয় দিয়ে নিই। আমি নাহিদ বিন সুলতান এবং প্রধান কোঅর্ডিনেটর বাংলাদেশ বিজ্ঞান পরিষদ। শুরুতেই তোমাদের কাছে একটু প্রশ্ন ছুড়ে দিতে চাই যে সাস্টেনেবল এনার্জি এইটা সম্বন্ধে তোমরা কি সবাই কিছু জানো কিনা? এটা কি আমাদের কাছে পরিচিত, খুব একটা পরিচিত কারণ কিনা? সাস্টেনেবল এনার্জি, এটা কি এনার্জির কোনো ফর্ম, নতুন কোনো এনার্জি, নতুন কোনো কিছু নিয়ে কথা বলছি? তো প্রথমে একটু বলে নিই, আমরা যেহেতু মোটামুটি অনেকেই এখানে যারা আছে মোটামুটি বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের এনার্জি সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এবং আমরা এখন যে পড়াশোনা করছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এনার্জি এনার্জি এনার্জি, এবং এই সারা পৃথিবী জুড়ে এনার্জি নিয়ে অনেক যুদ্ধ চলছে। তোমাদের জানা আছে এই এনার্জি ব্যাপারটা কি, আসলে এনার্জি জিনিসটা কি? সাস্টেনেবল ব্যাপারটা তো আমি পরে যাচ্ছি, আগে আমাকে কি বলতে পারবা কেউ, যে কোনো একজন, যে এনার্জি জিনিসটা কি? এনিওয়ান হাত তুলতে পারো বা বলতে পারো? শিওর? আচ্ছা, সে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে যে এনার্জি জিনিসটা কি, যেটা ধ্বংস করা যায় না, যেটা সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায়। হ্যাঁ, খুবই সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে। বাট এনার্জি ব্যাপারটা আসলে এভাবে এক্সপ্লেইন করার চেয়ে আমি বা আমরা যেভাবে একটু খুব ইজিলি বলতে চাই যে আসলে যে জিনিসটা দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি। এনার্জি হচ্ছে যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, যেটাকে আমরা কাজে লাগাতে পারি। যে কোনো কাজ করার জন্য এনার্জি ব্যাপারটা আমাদের খুব জরুরি। এখন আমরা কথা বলছি, হাঁটছি, যে এই জায়গায় আমরা আসছি, যে কোনো জিনিস চলতেছে, পুরো সিস্টেমটা যে রান করছে, সব কিছুর পিছিয়ে যেটা দরকার সেটা হচ্ছে এনার্জি। হ্যাঁ, সো এই এনার্জি নিয়ে অনেক কারাকারি মারামারি সারা পৃথিবী জুড়ে। তোমরা যদি একটু নিউজ দেখো, দেখবা যে একটা দেশে যুদ্ধ লাগছে কি নিয়ে? এনার্জি নিয়ে। বুঝতে পারতেছো কোন দিকটাকে ইঙ্গিত করতেছি, কোন এনার্জির কথা বলছি, কোন এনার্জি নিয়ে আজকে কথা বলতে চাই? সো এই এনার্জির অনেকগুলি ফর্ম আছে আমাদের কাছে, অনেকগুলি ফর্মে এই এনার্জিগুলোকে আমরা পৃথিবীতে পাই। কয়েকটা ফর্মের নাম কি কেউ তোমরা বলতে পারবা? এনার্জি কি কি ফর্মে পাওয়া যায়? কেউ? এনিওয়ান? এনার্জি কি কি ফর্মে আমরা পাচ্ছি, মানে এনার্জির রূপগুলি কি কি, চেহারাগুলি কি কি, কি কি চেহারায় আমরা এনার্জিগুলিকে পাই? ঠিক আছে, ভেরি গুড। ও যান্ত্রিক শক্তি বলছে, আবার স্থিতিশক্তি শক্তি গতিশক্তি আলাদা করে বলছে, এটা আসলে একই জিনিস। ভেরি গুড, খুবই সুন্দর একটা সাহসিকতা পরিচয় দিয়েছো। কেউ বলতে চাচ্ছিল না, তুমি বলে ফেলছো। সো এই যে শক্তির যে রূপগুলি, তাপ শক্তি, গতিশক্তি বা যে যান্ত্রিক শক্তির কথা বলছো, তারপরে আরো শক্তি আছে, আশেপাশে তাকালে যেটা দেখতে পাচ্ছ আলোক শক্তি, ফ্যানের বাতাস লাগতেছে, এটা এক ধরনের এনার্জি, এটা এনার্জির এক ধরনের চেহারা। তো এই এনার্জি নিয়ে কথাবার্তা বলবো। বাট মেইন যে ফোকাসটা থাকবে আমাদের আজকে, যে এনার্জি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের পুরো সিস্টেম যে রান করছে, যেটার কথা বলছিলাম, এই যে ইলেকট্রনিক মিডিয়া চলছে, আমি যে কথা বলছি, যে সাউন্ডটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, একটা সিগন্যাল হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো এটার যে মেইন সোর্স, এটা কোত্থেকে আসছে, এনার্জিটা আমরা কোত্থেকে নিচ্ছি, এনার্জিটা যে আমরা প্রোডাকশন করছি সেটা কিভাবে করছি? অনেকভাবেই করছি। কেউ কি বলতে পারো আমরা এই যে এনার্জিগুলো এখন প্রোডাকশন করছি, এগুলা কিভাবে, মানে বাংলাদেশে কি কি সিস্টেমে এনার্জি প্রোডাকশন করা হচ্ছে?
বেসিক্যালি বৈদ্যুতিক শক্তির কথাই কিন্তু বলছি, যেটা সব জায়গায় আমাদের কাজে লাগছে। বলতে পারবা কি কি জিনিস দিয়ে আমরা এই এনার্জিটাকে তৈরি করছি? একটা কমন টার্মও আছে, কমন টার্ম দিয়ে বলতে পারো, যে কোনো একটা কিছু বলতে পারবা কি কি জিনিস দিয়ে আমরা এই এনার্জিগুলোকে তৈরি করছি? এই যে বিদ্যুৎ প্রোডাকশন করছি, বিদ্যুৎ যে তৈরি করছি, এই প্রোডাকশনটা কোত্থেকে আসছে? আচ্ছা, আমি একটু বলে দিই তাহলে এই প্রোডাকশনটা কোত্থেকে আসে। দেখো, আমাদের যে তেল, গ্যাস, এগুলিকে বার্ন করে আমরা এনার্জি প্রোডাকশন করছি। এবং এখন নতুন পাবনায় যেটা হচ্ছে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু নিউক্লিয়ার এনার্জিকে খরচ করে আমরা হচ্ছে বিদ্যুৎ প্রোডাকশন করার চেষ্টা করছি, বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করছি। সো এগুলি অনেকগুলি ফর্ম আছে, অনেকগুলি জিনিস আছে, যে অনেকগুলি সোর্স আছে, সেই সোর্সগুলি দিয়ে আমরা বিদ্যুৎ প্রোডাকশন করার চেষ্টা করছি বা এনার্জি তৈরি করার চেষ্টা করছি। তো এনার্জি যে এই জিনিসগুলি কোত্থেকে আসে, তেল, গ্যাস, এগুলি কোত্থেকে আসে, বা নিউক্লিয়ার এনার্জিগুলি কোত্থেকে আসে? এগুলি আসে হচ্ছে খনিজ সম্পদ বা ফসিল ফুয়েল, যেটাকে বলি। প্রচিত আছে আমরা সবাই টার্মটার সাথে। ফসিল ফুয়েল থেকেই মেইনলি এনার্জিগুলি আসছে এবং এগুলিকে বার্ন করে 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 আমরা তৈরি করছি। সো এই এনার্জি ব্যাপারটা গেল। এখন আসে সাস্টেইনেবল এনার্জিটা আসলে কি। এটার একটা সংজ্ঞা আছে, প্রথাগত সংজ্ঞা। প্রথাগত সংজ্ঞাটা তোমরা এখনই দেখতে পাবো, স্ক্রিনে ভেসে উঠবে। এই সংজ্ঞার ব্যাপারে আমি যাব না, তবে সাস্টেইনেবল কথাটার অর্থ আমরা সবাই জানি, এক কথা জানি, সেটা হচ্ছে কি টেকসই, তাই না? একটা টেকসই সিস্টেম চাচ্ছে, একটা টেকসই এনার্জি চাচ্ছে। মানে এই টেকসই এনার্জিটা কেন আমরা এই সাস্টেইনেবল এনার্জি নিয়ে আজকে কথা বলতে আসলাম, কি দরকার ছিল? এনার্জি তো পাচ্ছিলাম, বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে, সবকিছুই হচ্ছে, সবকিছু চলতেছে, তারপর নতুন করে আরেকটা এরকম নতুন ফর্মের কথা কেন বলছি আমরা? সাস্টেইনেবল এনার্জির কথা কেন বলছি, টেকসই এনার্জির কথা কেন বলছি? কারণ আমরা যে রিসোর্সগুলি ইউজ করছি, এই রিসোর্সগুলি আসলে বেশি দিন টিকবে না, সেটা নিয়ে আমি সামনে কথা বলবো। তো এই সাস্টেইনেবল এনার্জিটা আসলে এমন একটা সিস্টেম, প্রোডাকশন সিস্টেম অ্যান্ড ইউজ সিস্টেম। আমি কিভাবে প্রোডাকশন করছি এবং কিভাবে ব্যবহার করছি, এইটার উপরই ডিপেন্ড করছে যে আমি এনার্জিটাকে সাস্টেনেবল বলবো নাকি আনসাস্টেনেবল বলবো। এনার্জিটা সাস্টেইন করবে, কন্টিনিউ করবে, রান করবে, সিস্টেম ভালো মতো রান করবে নাকি করবে না, সেটা টোটালি ডিপেন্ড করে আমি কিভাবে ব্যবহার করছি এবং কিভাবে উৎপাদন করছি। এখন যে বর্তমানে যে উৎপাদন প্রক্রিয়াগুলি আছে, সেই উৎপাদন প্রক্রিয়াগুলি হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করে আমরা উৎপাদন করছি। এবার এই ফসিল ফুয়েলগুলি কোত্থেকে আসে? বেসিক্যালি খনিজ সম্পদ থেকে আসে। এই খনিজ সম্পদগুলি হচ্ছে তেল, গ্যাস, কয়লা, এগুলি বার্ন করে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি বা এনার্জি প্রোডাকশন করছি। তো এই সিস্টেমটার বাইরে গিয়ে আর কি কি সিস্টেমে তৈরি করা যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। যেমন দেখো, আমাদের যে পৃথিবীটা চলছে, এই পৃথিবী কেন চলছে? কারণ আল্লাহ তাআলা চাচ্ছে, তাই তো নাকি? আচ্ছা, দেখো, যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু সূর্য থাকবে, মানে সূর্য থাকলেই আসলে পৃথিবী থাকবে। আর এই সূর্য থাকার সাথে পৃথিবী থাকা, তার মানে হচ্ছে পৃথিবীতে সূর্যের আলো আসতে থাকবে। এই যে আলোক শক্তিটা আমরা পাচ্ছি, এটাকে কি আমরা কাজে লাগাচ্ছি? হ্যাঁ, আমরা কাজে লাগানো শুরু করছি এবং এই সিস্টেমটাকে আমরা বলছি আসলে সাস্টেনেবল এনার্জি, যেটাকে আমরা সোলার সিস্টেম বলছি। এটার মাধ্যমে আমরা এনার্জি প্রোডাকশন করার চেষ্টা করছি। এরপরে দেখো, পৃথিবী যতদিন থাকবে বায়ুমণ্ডল থাকতে হবে, বাতাস থাকতে হবে, নাহলে আমরা বেঁচে থাকবো না। এই যে বায়ুমণ্ডল, এখানে যে বায়ু প্রবাহ হচ্ছে, এই বায়ুর শক্তিটাকে হারনেস করে আমরা কিন্তু এখন মানে এনার্জি প্রোডাকশন করা শুরু করছে অলরেডি। এবং এই যে সিস্টেমগুলি আসছে, পৃথিবী যতদিন থাকবে, বাতাস বলো, আলো বলো, আর আরেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার এনার্জি, যেটা হচ্ছে হাইড্রোলিক ইলেকট্রিসিটি। তোমরা নাম শুনে থাকবা, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। সেখানে কিন্তু পানির যে স্রোত, পানির যে শক্তি, এই শক্তিটা কোত্থেকে আসে? এই শক্তিটা কাজে লাগাই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এই শক্তিটা কোত্থেকে আসতেছে? পাহাড় থেকে পানি আসে। পাহাড়ের উপরে যখন পানিটা থাকে, তখন সেখানে একটা বিভব শক্তি থাকে, যান্ত্রিক শক্তির কথা যেটা একটু আগে বললাম, সেই বিভব শক্তিটা থাকে। এন্ড সেই বিভব শক্তি যখন ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে, পানিটা যখন নিচের দিকে নামতে থাকে, সেটা আসলে গতিশক্তিতে কনভার্ট হতে থাকে। এই যে কাইনেটিক এনার্জিটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই কাইনেটিক এনার্জিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ প্রোডাকশন তৈরি করতে পারছি, মানে বিদ্যুৎ প্রোডাকশন করতে পারছি। তো এই যে হাইড্রোলিক পাওয়ার, এই আমরা যতদিন বেঁচে থাকবো, পানি, তারপরে বাতাস, এই যে সূর্যের আলো শক্তি, এগুলি কিন্তু পৃথিবীতে আসতেই থাকবে এবং এগুলি অনেক সাস্টেনেবল, এগুলি অনেকদিন টিকে থাকবে। তো এই কারণেই আমরা নতুন সলিউশনের দিকে যাচ্ছি। আমাদের যে মাটি খুঁড়ে খনিজ সম্পদ বের করে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি বা আমাদের এনার্জি হারনেস করছি, এটা আসলে কতদিন চলবে, কতদিন চলার মতো? একটা সময় তো ফুরিয়ে যাবে। এই যে যে ফুরিয়ে যাওয়ার যে ভয়টা, এই আশঙ্কা থেকে আমরা নতুন একটা সিস্টেমের দিকে যেতে চাচ্ছি, যেন ফুরিয়ে গেলেও আমাদের যে ফিউচার জেনারেশন আছে, যে তোমরা আছো, এরপরে যারা ফিউচার জেনারেশন আসবে, তারা যেন না ভুগে,
হ্যাঁ, তারা যেন কষ্টে না থাকে বা তারা যেন এনার্জির পিছে ছুটতে না হয়, আমরা এমন একটা সিস্টেম তৈরি করে যেতে চাই। সেটাকে আমরা বলছি সাস্টেনেবল এনার্জি। এই সাস্টেনেবল এনার্জিটা কি কি করতে পারে? একটা যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি বাড়াতে পারে। সোজা কথা, আমাদের অভাবটা দূর করতে পারে। যতদিন এই এনার্জিগুলি থেকে, মানে আলোক শক্তি থেকে, বিদ্যুৎ শক্তি থেকে, অথবা পানির যে স্রোতের যে শক্তি থেকে, সেখান থেকে যতদিন পর্যন্ত আমরা এনার্জি প্রোডাকশন করতে পারবো, মানে পৃথিবী যতদিন আছে এই এনার্জিগুলি ততদিন ইনশাআল্লাহ থাকবে এবং সেগুলো থেকে আমরা কন্টিনিউয়াসলি এনার্জি হারনেস করতে পারবো। তো মোটামুটি ফর্মগুলি আমরা জানলাম যে সাস্টেনেবল এনার্জি কী কী হইতে পারে। তো সেগুলোই আমরা দেখবো সামনে একটু স্লাইডে। এখানে তোমরা তিনটা ছবি দেখতে পাচ্ছ, একটা উইন্ড মিল দেখা যাচ্ছে, এগুলি সবই আর কি সোলার প্যানেল, একটা হচ্ছে হাইড্রোলিক এনার্জি দেখা যাচ্ছে। আরেকটা এনার্জি আছে যেটা আমরা মাটির নিচ থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, সেই এনার্জিটা আমি বলে দিই, যেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। নাম শুনে থাকবা, অনেকে নাম শুনে থাকবে জিওথার্মাল এনার্জি। আসলে আমাদের যে পৃথিবীর যদি আমরা মাটি খুঁড়তে খুঁড়তে ভিতরের দিকে যেতে থাকি, দেখবে যে কোরটা অনেক বেশি গরম, অনেক বেশি হট। হ্যাঁ, এই কোরের মধ্যে যে হিটটা আছে, এই তাপশক্তিটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি মাটি করে 10,000 ফিট নিচে চলে যাই, সেখানে যে টেম্পারেচারটা পাওয়া যাবে, সেই টেম্পারেচার দিয়ে কিন্তু আমরা পানি ফুটাই ফেলতে পারবো। অ্যান্ড পানি ফুটায় আমার কী লাভ? পানি ফুটায় যে আমার বাষ্পটা তৈরি হবে, সেই বাষ্পটাকে যদি আমরা কোনো টারবাইনের মধ্যে রান করি, তাহলে সেই টারবাইন ঘুরবে, আর টারবাইন ঘুরলে সেখানে বিদ্যুৎ প্রোডাকশন হবে। ওকে, আচ্ছা। তো এরকম আরও অনেকগুলি ফর্ম আছে, সেগুলো নিয়ে পরে আমরা ডিটেলসে জানবো। বাট কারেন্ট যে সলিউশন, সেখান থেকে কারেন্ট যে এনার্জি সোর্স, রিসোর্সগুলি, সেগুলো থেকে আমরা কেন সাস্টেনেবল এনার্জির দিকে যেতে চাচ্ছি? কয়েকটা মেইন কারণ আছে। কারণ হচ্ছে, একটা কারণ বলি, দেখো, ইমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস। এখন যে আমরা ফসিল ফুয়েলগুলিকে বার্ন করছি, এগুলি বার্ন করার ফলে আমাদের এই যে এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, যেখানে আমরা কন্টিনিউয়াসলি শ্বাস প্রশ্বাস ত্যাগ করছি, যেখান থেকে আমরা আমাদের জীবন শক্তি নিচ্ছি, সেখানে কিন্তু আমরা আমাদের জীবনের জন্য ক্ষতিকর গ্যাসগুলিকে ছেড়ে দিচ্ছি, লাইক কার্বন ডাইঅক্সাইড। তোমরা খুব ভালো মতো জানো এটা আমাদের সবার জন্যই ক্ষতিকর। এটা আমাদের পরিবেশ এবং ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, এটার জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং এটাকে গ্রিন হাউস কেন বলা হচ্ছে, তোমরা ছোটোবেলাতে খুব ভালো মতো জেনে থাকার কথা, এটা কেন গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। কারণ এগুলিকে সূর্য থেকে আসার যে টেম্পারেচার, সেটাকে এখানে ট্র্যাপ করে রাখছে, পৃথিবীতে ট্র্যাপ করে রাখছে গ্রিন হাউসের মতো। গ্রিন হাউস যেটা হচ্ছে টেম্পারেচারকে ট্র্যাপ করে রাখে। তো এই গ্যাসগুলি আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এরপরে যদি আমরা যাই, এরপরে দেখবো হচ্ছে লিমিটেশন অফ ফসিল ফুয়েল রিসোর্সেস। যে রিসোর্সেসগুলি আমরা ইউজ করছি, এটা এর আগেও বলছি, এটা একসময় শেষ হয়ে যাবে। কতদিন মাটি করে আর বের করবো? কতদিন আর এই যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে শুরু থেকে দেয়া ছিল আমাদের যে খনিজ সম্পদগুলি, এগুলি আর আমরা কতদিন ইউজ করতে পারবো? একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। এই জন্যই আমাদের সাস্টেনেবল এনার্জির দিকে রান করতে হচ্ছে। এরপরে যদি আমরা যাই, এই তেল গ্যাস, এখানে বলা হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই যে বর্তমানে যে আমরা এনার্জি রিসোর্সগুলি ইউজ করছি, এগুলি কোথায় কোথায় পাওয়া যায়? বাংলাদেশে তেলের খনি আছে, তেল পাওয়া যায়? তেল পাওয়া যায় না। বাট এই তেল কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি লাগছে। এগুলি কোত্থেকে আনতে হচ্ছে? মিডল ইস্ট থেকে আনতে হচ্ছে। কীভাবে আনতে হচ্ছে? জাহাজ দিয়ে আনতে হচ্ছে, অনেক দূর পথে নিয়ে আসতে হচ্ছে, অনেক, এখানে অনেক একটা কস্ট আছে এবং এগুলি সব জায়গায় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এগুলি শেষের পথে। ইভেন তোমরা যদি মানে খোঁজ রেখে থাকো, দেখবা যে যারা হচ্ছে তেলের খনির মালিক, এই যে মিডল ইস্টের দেশগুলো, সৌদি আরব বলো, কুয়েত, কাতার, এরাও কিন্তু সাস্টেনেবল এনার্জির দিকে যাচ্ছে। যদিও তারা অনেক বেশি এনার্জি অলরেডি কন্টেইন করছে, অনেক বেশি তেল তাদের কাছে মজুদ আছে। হ্যাঁ, ইউএস এর কথা বলো, তারাও কিন্তু সাস্টেনেবল এনার্জির দিকে যেতে চাচ্ছে, কারণ তারা জানে একদিন এটা শেষ হয়ে যাবে, তেল আর থাকবে না। সো আমাদের সবাইকেই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। অ্যান্ড আমরা বললাম কিভাবে রিসোর্সগুলিকে ইউজ করবো অ্যান্ড ফিউচার রিসোর্সগুলি কী হবে। আরও একটা ব্যাপার আছে, রিসোর্স তো আছে, আমরা উৎপাদন করছি, প্রোডাকশন করছি, বাট এটাকে আমরা কীভাবে ইউজ করবো তার উপরেও কিন্তু ডিপেন্ড করবো এনার্জিটাকে আমরা সাস্টেনেবল বলবো কিনা। হ্যাঁ, তুমি ঘর থেকে পড়াশোনা করে বের হয়ে যাচ্ছ, এসিটা ছেড়ে চলে গেলা, ফ্যান লাইট সব ছেড়ে চলে গেলা, সো এনার্জি এখানে আমরা নষ্ট করছি, কন্টিনিউসলি এনার্জি নষ্ট করছি। তো এটার উপর ডিপেন্ড করে যে আমরা আসলে এনার্জিটা কীভাবে ইউজ করবো। শুধু প্রোডাকশন করলেই হবে না, প্রোডাকশন করে ছেড়ে দিলাম, ঠিক আছে, প্রোডাকশন করতেই আছে, কোনোদিন অভাব শেষ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেরা সাস্টেনেবল হব, ততদিন পর্যন্ত আসলে আশেপাশের কোনো কিছুই সাস্টেনেবল হবে না, আমাদেরকে সাস্টেনেবল হতে হবে। সো এই সাস্টেনেবল এনার্জি আমাদের যে প্রবলেমগুলিকে ওভারকাম করতে পারবে কিনা, এটা একটা বিগ কোশ্চেন মার্ক, বিগ কোশ্চেন থাকবে। সেটা আশা করি আজকের আলোচনা সবার শেষে আমরা
এটা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। আর ফর্মস অফ সাস্টেনেবল এনার্জি আমি ছোট্ট করে আমার বক্তব্য শেষ করে দেবো এই বলে যে সাস্টেনেবল এনার্জির ফর্মগুলি কী কী, আরও অনেক ফর্ম আছে, সেগুলো নিয়ে আরও ডিটেলসে একটু পরেই তোমরা জানতে পারবে। আমি মেইন যে এগুলো নিয়ে একটু আগে কথা বলে ফেলছি, আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রোলিক কারেন্ট, জিওথার্মাল এনার্জি এবং ওশান এনার্জি। আরও এরকম অনেকগুলি ফর্ম আছে, ছোটোখাটো আরও অনেক ফর্ম আছে, এগুলি মেইন। তো এগুলি নিয়ে আমরা একটু সামনে আলোচনা করব। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। ঠিক আছে, আজকে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি আরিফ হক ভাইয়াকে।